আমার নিজের বেতনের টাকা দিয়ে ছোট বোনকে একটা নতুন মোবাইল কিনে দিয়েছিলাম। আর সেই কারণেই আমার স্বামী সংসারের সব খরচ বন্ধ করে দিয়েছিল। এত যখন মানুষের পেছনে টাকা উড়াতে পারো তাহলে এই মাসে সংসারে সেই টাকা দিয়ে চালাও। ওর ধারণা ছিল আমি নিশ্চয়ই তর্ক করব, কান্নাকাটি করব, কিংবা নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইব। কিন্তু আমি কিছুই করিনি, একদম চুপ করেছিলাম। আর ঠিক পরের দিনই আমি এমন এক কাজ করলাম যেটা ও জীবনে কল্পনাও করেনি। আমার বাবা মা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, ননদ, দুই পরিবারের সবাইকে একসাথে দুপুরে খাবার খাওয়াতে দিলাম। আর খাওয়া দাওয়া শেষে আমি যখন একটা বড় ট্রে হাতে নিয়ে সবার সামনে এসে দাঁড়ালাম, তখন সেই ট্রেতেই ছিল এমন একটা জিনিস যা মুহূর্তের মধ্যে ওর সমস্ত অহংকার ভেঙে চুরমার করে দিল। ঘটনাটা আসলে একটা মোবাইল ফোনকে ঘিরে নয়। সব কিছু শুরু আজ থেকে প্রায় 40 দিন আগে। আমি তখন মাত্র ছেলে সন্তান জন্ম দিয়েছি। আমার ছেলে মাহিরকে নিয়ে বাবার বাড়িতে ছিলাম। যে নারী সন্তান জন্ম দিয়েছে সেই জানে সে সময়টা কতটা কঠিন। নিজের শরীরটাকে যেন নিজের মনে হয় না। কোমর সোজা করে দাঁড়ানো যায় না, সারাক্ষণ ব্যথা, দুর্বলতা, মাথা ঘোরা, তার উপর সারা রাত জেগে ছোট্ট শিশুর কান্না সামলানো। সেই কঠিন সময়টা আমার পৃথিবীটা যদি কেউ নিজের কাঁধে তুলে নিয়েছিল, সে হলো আমার ছোট বোন মেহেরিন। ওর নিজের পড়াশোনা, বন্ধু-বান্ধব, নিজের জীবন সব কিছু একসাথে সরিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। রাতের পর রাত নিজে না ঘুমিয়ে মাহিরকে কোলে নিয়ে বসে থাকতো, শুধু যেন আমি একটু চোখ বন্ধ করে বিশ্রাম নিতে পারি। আমার জন্য গরম দুধ বানাতো, রান্না করতো, ওষুধ খাওয়াতো, বাচ্চার কাপড় ধুয়ে দিত। আমি যখন কারণে অকারণে মন খারাপ করে বসে থাকতাম, তখন ও পাশে বসে গল্প করে আমার হাসানোর চেষ্টা করতো। একবারও মুখ ফুটে বলেনি আমি ক্লান্ত। ওর চোখে মুখে ছিল শুধু একটাই কথা, তুই ভালো থাকলে আমি ভালো আছি। 40 দিন পর আমি যখন স্বামীর বাড়িতে ফিরে এলাম, তখন বারবার মনে হচ্ছিল এত বড় একটা ঋণ আমি কিভাবে শোধ করব। আমিও চাকরি করি, প্রতি মাসে নিজের একটা বেতন পাই, সংসারের সব দায়িত্ব ঠিকঠাক পালন করার পরও কিছু টাকা হাতে থাকে। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। মেহেরিনের ফোনটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, মাঝে মাঝে সে বন্ধ হয়ে যেত, স্ক্রিন ভাঙা ছিল, তবু ও কখনো কাউকে কিছু বলেনি। আমি ভাবতাম ওকে যদি একটা ভালো মোবাইল কিনে দেওয়া যেত তাহলে হয়তো একটু হলেও ও খুশি করা যেত। চুপচাপ থেকে ওর পছন্দের একটা নতুন স্মার্টফোন কিনলাম, সুন্দর করে গিফট প্যাকেটে বানিয়ে ও কুরিয়ার করে বাসায় পাঠিয়ে দিলাম। ও যখন ফোনটা পেল আনন্দে কাঁদছিল, আমাকে ফোনে করে কখনো হাসছিল, কখনো কাঁদছিল। তারপরও খুব স্বাভাবিকভাবে নিজের ফেসবুকে ফোনটার ছবি দিয়ে লিখলো, পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার পৃথিবীর সবচেয়ে প্রিয় আপুর কাছ থেকে, আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক। আমি তখন ঘরে বসে মাহিরের দোলনা দোলাচ্ছিলাম, ভাবছিলাম রাতে নাইম অফিস থেকে ফিরলে সব খুলে বলবো, কিন্তু তার আগে ঝড় নেমে এলো। হঠাৎ দরজা খুলে নাইম ভেতরে ঢুকলো, চোখ মুখে রাগে লাল। আমি কিছু বলার আগে ও চিৎকার করে উঠলো, তুমি কি সত্যিই তোমার বোনকে এত দামি মোবাইল কিনে দিয়েছো, তাও আমাকে না জানিয়ে? আমি অবাক হয়ে বললাম, এত রেগে আছো কেন? আমি তো তোমাকে কিন্তু তুমি জানলে কিভাবে? ও ঠান্ডা বিদ্রুপে হাসি দিয়ে বলল, তোমার বোন তো পুরো ফেসবুকে ঢোলঢাল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। আগে কাজ করবে, তারপর এসে আমাকে জানাবে। সংসারে থেকে এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও আমার মতামত নেওয়ার দরকার হলো না? আমি শান্তভাবে বললাম, এটা আমার নিজের বেতনের টাকা। আমি মেহেরিন শুধু আমার বোন না, আমার সবচেয়ে বড় ভরসা। আমার আর তোমার ছেলের জন্য 40 দিন নিজের সব কিছু ছেড়ে দিচ্ছিল। আমার কথা শেষ হওয়ার আগেই ও হাত তুলে থামিয়ে দিল, এসব নাটক বাদ দাও। ওরা তো তোমার আপন মানুষ, করেছে, ওদের দায়িত্ব ছিল। কিন্তু তোমার যদি এতই টাকা খরচ করার শখ থাকে তাহলে আমার বোনকে একটা ফোন কিনে দিতে পারতে। ওর ফোনও তো 1 মাস আগে নষ্ট হয়েছে, সেটা কি জানো না? আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম, তারপর ধীরে বললাম, তোমার বোনকে আমি কেন ফোন কিনে দিব? তুমি তো ওর ভাই, তুমি কিনে দাও। আমার কথাটা যেন ওর অহংকারে গিয়ে আঘাত করলো। ও সামনে এসে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আজ মাসের 15 তারিখ, আজ থেকে বাকি 15 দিন সংসারে একটা টাকাও আমি দেবো না। চাল ডাল বাজার গ্যাস বিদ্যুৎ ছেলে সব কিছু তুমি চালাবে। যেহেতু মানুষের জন্য এত টাকা খরচ করতে পারো তাহলে নিজের সংসারও চালাতে পারবে। মুহূর্তের মধ্যে বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মনে পড়তে লাগলো বিয়ের পর থেকে নিজের বেতনের একটা বড় অংশ আমি এই সংসারে দিয়েছি। কখনো হিসাব চাইনি, কখনো অভিযোগ করিনি, নিজের শখ আহ্লাদ পর্যন্ত চাপা দিয়েছি। আজ সেই মানুষটাই বলছে আমার নিজের উপার্জনের টাকাতেও নাকি আমার অধিকার নেই। গলায় একটা কষ্টের দলা জমে উঠেছিল, কিন্তু আশ্চর্যভাবে চোখে এক ফোঁটা জলও এলো না। আমি শুধু শান্ত গলায় বললাম, আচ্ছা তাই হবে। ও হয়তো ভেবেছিল আমি কিছুক্ষণ পর গিয়ে ক্ষমা চাইবো, বলবো ভুল হয়েছে, আর কখনো এমন করব না। কিন্তু ও জানতো না আমার এই নীরবতার ভেতরে একটা সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল। পরদিন সকালে নাইম অফিসে যাওয়ার পর আমি একে একে ফোন করলাম।
আমার বাবা মা ভাই বোন তারপর শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে বাদ দিলাম না, সবাইকে বললাম আমি আর মাহিরকে নিয়ে একটা ছোট্ট দোয়া আর পরিবার আয়োজন করেছি, সুপ্রে সবাইকে আসতে হবে। সবাই খুব খুশি হয়ে রাজি হয়ে গেল। তারপর আমি বাজারে গেলাম, কতটুকু সামর্থ্য ছিল মন খুলে বাজার করলাম, ভালো মাছ মাংস মুরগি শাকসবজি কিনলাম। সারাদিন রান্নাঘরে দাঁড়িয়ে একের পর এক ঘর পরিষ্কার করলাম, নিজেও সুন্দর করে তৈরি হলাম, মাহিরকেও নতুন জামা পরিয়ে কোলে নিলাম। দুপুরে একের পর এক সবাই আসতে শুরু করলো। কিছুক্ষণ পর নাইমও অফিস থেকে ফিরে আসলো। ঘরে ঢুকলে অবাক হলো, পুরো বাড়ি অতিথিতে ভরা, ডাইনিং টেবিলে ভরা নানা রকম খাবার। আমাকে আলাদা ডেকে নিচু গলায় বলল, এসব কি? ডাইনিং টেবিলে ভরা নানা রকম খাবার। আমাকে আলাদাভাবে ডেকে নিয়ে কিছু বলল, এসব কি? এত মানুষ ডেকেছো বলে ডাকতে বলছে, এত খরচ করলে কিভাবে? আমি শুধু মৃদু হেসে বললাম, তুমি তো বলেছো মাসের বাকি খরচ আমার দায়িত্ব, তাই সব চিন্তা আমিই করেছি। এখন চলো, সবাই অপেক্ষা করছে। আমরা বাইরে এলাম, সবাই মিলে খাওয়া শুরু করলাম। শ্বশুর শাশুড়ি আমার রান্নার প্রশংসা করতে লাগলেন। আমার বাবা মায়ের মুখেও আনন্দ, আর নাইম ওর মুখে তখন শুধু অস্বস্তি। ও বারবার আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল বুঝতে চাইছে আমি আসলে কি করতে চাইছি। হয়তো ভাবছিল এত আয়োজনের শেষে আমি সবার সামনে ওর কাছে ক্ষমা চাইবো, অথবা ওকে নতুন অনুরোধ করব সিদ্ধান্ত বদলাতে। কিন্তু খাওয়া শেষ হলো, সব প্লেট সরিয়ে রাখা হলো। সবাই ভাবছিল এবার হয়তো চা আসবে। নাইমও নিশ্চিন্তে বসেছিল। কিন্তু আমি রান্নাঘর থেকে যখন ফিরে এলাম, আমার হাতে একটা ছিল বড় ট্রে। সেখানে চায়ের কাপ ছিল না, ছিল একটা জিনিস যেটা দেখে নাইমের মুখের রং মুহূর্তের মধ্যে বদলে গেল। আর ঘরে উপস্থিত সবাই এমনভাবে আমার দিকে তাকিয়ে রইল যেন কেউ কল্পনাই করতে পারেনি এমন কিছু হতে পারে। গল্পের পর অংশ পেতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলে নজর রাখবেন। আল্লাহ হাফেজ।